ওয়েলকাম টু শেখ ব্লগস। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আজকের ব্লগটি হচ্ছে সেন্ট মার্টিন নিয়ে। সেন্ট মার্টিন ব্লগের এবারে নতুনত্ব হচ্ছে যাওয়া এবং আসার রুট। সবসময় আমরা আগে টেকনাফ থেকে গিয়েছি, এবার গিয়েছিলাম কক্সবাজার ইনানি বিচ হয়ে। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, বঙ্গোপসাগরের উত্তর পূর্ব দিকে যার অবস্থান। আমাদের এই পর্যটন স্পটটি ঘিরে মানুষের অনেক আগ্রহ লক্ষ্য করা যায়। তার একটা বড় কারণ হচ্ছে আপনি চাইলে বছরের যে কোনো সময় এখানে যেতে পারবেন না। নির্দিষ্ট সময়ের জন্য এই দ্বীপে পর্যটকদের যেতে দেওয়া হয়, আর এই বছরেও সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তার সাথে যুক্ত হয়েছে বেশ কিছু রেস্ট্রিকশনস। তো চলুন দেখে নেই কীভাবে কক্সবাজার ইনানি থেকে সেন্ট মার্টিন গেলাম আসলাম এবং সেখানে কি কি করেছি। যাবতীয় তথ্য থাকছে পুরো ভিডিও জুড়েই। আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে মাঝপথে কুমিল্লায় একটু বিশ্রাম নিয়ে আবার রওনা হলাম। আপনারা চাইলে নিজস্ব ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারেন, অথবা এসি বা নন এসি কক্সবাজারগামী যে কোনো বাসে করে চলে আসতে পারেন। সেন্ট মার্টিন যেতে যেহেতু নির্দিষ্ট সময়ে শিপ ধরতে হয়, তাই আমাদের একটু তাড়া ছিল। আল্লাহর রহমতে আমরা খুব ভোরেই কক্সবাজার এসে পৌঁছেছি। সেখানে সকালের নাস্তাটা সেরে নিয়েছি, ফ্রেশ হয়ে শিপের টিকিটের ব্যবস্থা করতে চলে গেলাম। তার আগে গাড়ি কোথায় রাখবো তা নিয়ে বেশ একটা হ্যাসেল গেল, কারণ টেকনাফের মতো এখানে গাড়ি রাখার এখনও তেমন কোনো সুব্যবস্থা নেই। আশা করছি আস্তে আস্তে হয়ে যাবে। আমাদের মতো আরও অনেকেই বিপদে পড়ল। এরপর এই খোলা মাঠেই দুজন স্থানীয় মানুষের সাথে কথা বলে কিছু পেমেন্টের ব্যবস্থা করে গাড়ি রেখে গেলাম। তাও কেমন যেন একটা অনিরাপদ মনে হলো, তাই নিরাপত্তা বাহিনীর সাথে কথা বলে বিষয়টা সর্ট আউট করে কিছুটা নিশ্চিন্ত হয়ে নিলাম। টিকিটের ব্যবস্থা করাটাও একটু কষ্টকর। ফাইনালি আমরা শিপের টিকিট পেলাম, যার ভাড়া ছিল রাউন্ড ট্রিপ 2500 টাকা করে পার পারসন, সানডেক ও মেন ডেকের। এই শিপটিতে প্রায় 10 ক্যাটাগরির সিট আছে। সানডেক ও মেন ডেক ছাড়াও আছে ওইগুলো কেবিনের ভেতরে বসার সিটের মতো আর কি। 3000 থেকে 19,000 পর্যন্ত আছে। তবে আমরা মনে করি সানডেক বা মেন ডেকে বেস্ট মনে হয়েছে আমাদের কাছে, কারণ এতে করে বাইরের পরিবেশটা দেখা যায়। সমুদ্র দেখতে এসে দেয়ালবন্দি হয়ে ভেতরে বসে থাকাটা আমার কাছে ভালো লাগে না। যাই হোক, এই যে পার পারসন ভাড়াটা বললাম, এটা যাওয়া এবং আসা বোথ ইনক্লুডেড। এই শিপের একদম পেছন দিকে ক্যান্টিন পেয়ে যাবেন, যেখান থেকে আপনি চাইলে খাবার কিনে খেতে পারবেন। তাদের খাবারের তালিকা এবং মূল্য নির্ধারণ করা আছে, তবে খাবারের প্রাইস তুলনামূলকভাবে অনেক বেশি মনে হয়েছে আমার কাছে এবং বাধ্য হয়ে এখান থেকে খেতে হবে, কারণ বাহির থেকে খাবার নেওয়াটাও অ্যালাউড না। এই তো দ্বীপ দেখা যাচ্ছে, এখন নোঙর ফেলার প্রস্তুতি চলছে। ইনানি থেকে সেন্ট মার্টিন আসতে প্রায় 6 ঘন্টা সময় লাগলো। ঢাকা থেকে কক্সবাজার প্রায় 12 ঘন্টা এবং এরপর আবার 6 ঘন্টা, সর্বমোট 18 থেকে 20 ঘন্টার একটা জার্নির পর অবশেষে তাকে খালি চোখে দেখার অনুভূতিটা অসাধারণ। আচ্ছা, আরেকটা কথা একটু ক্লিয়ার করে নেই। আপনারা চাইলে শিপের টিকিট অগ্রিম কেটে নিতে পারেন এবং রিসোর্টও অগ্রিম বুক করে নিতে পারেন। তবে আমরা জেটিতে গিয়ে শিপের টিকিট কেটেছিলাম এবং রিসোর্টও একদম দ্বীপে গিয়েই নিয়েছি, কারণ আমাদের প্ল্যানগুলো বেশিরভাগ সময় হুট করে হয়ে যায়, তাই আমাদের ইনস্ট্যান্টই এই সব কিছুর ব্যবস্থা করতে হয়। বেশ কিছু রিসোর্টই আমরা গিয়েছি যেগুলো আমার মাথায় ছিল। দুঃখজনক ব্যাপার হলো কোনোটাই খালি ছিল না এবং আগামী 2-3 দিন পর্যন্তই বুকড ছিল। একটা অটো রিজার্ভ করে মোটামুটি প্রিমিয়াম সবগুলোই ঘুরেছি। পরে ভাবলাম বিচের কাছাকাছি একটু ভালো যেটা পাই নিয়ে নেই, কারণ এত বড় জার্নি করে বাচ্চাদের নিয়ে আর ঘোরাঘুরি করা সম্ভব হচ্ছিল না। ঘুমের প্রয়োজন, একটু রেস্টের প্রয়োজন। এরপর এইটা পেলাম, পুরোপুরি কাঠের তৈরি ছিল, মোটামুটি ভালোই। একদম সামনে বিচ, বারান্দা দিয়ে দেখা যায়। এরপর আমরা ঘুমিয়ে উঠে দেখি একদম সন্ধ্যা হয়ে গিয়েছে। এরপর গিয়ে বসলাম সাগরের পাড়ে, যার জন্য এত কষ্ট করে এখানে এসেছি। যাই হোক, পরদিন সকালে রওনা হয়ে গেলাম ছেড়াদ্বীপের উদ্দেশ্যে। আমরা এখন নাস্তা করব না, সরাসরি চলে যাব ছেড়াদ্বীপ। সেখান থেকে এসেই নাস্তা করব, কারণ একটু বলি, সকালে রোদটা মিষ্টি থাকে এবং মানুষও কম থাকে, তাই মনের আনন্দে ঘোরাঘুরি করা যায় এবং ছবি তোলা যায়। সকালে দেরি করে ঘুম থেকে উঠে নাস্তা করে যেতে যেতে দুপুর হয়ে যায়। এরপর দেখবেন শুধু মানুষ আর মানুষ, তখন না এই প্রশান্তিটা আর পাওয়া যায় না। আমরা যতবারই ছেড়াদ্বীপ গিয়েছি বড় ট্রলারে করে গিয়েছি। স্পিড বোট অ্যাভয়েড করেছি, কারণ এটা মোটামুটি ভালোই রিস্কি। আর এবার তো বাচ্চাদের নিয়ে এসেছিলাম, তাই এবার আরও বেশি এটাকে অ্যাভয়েড করার ইচ্ছা আছে। কিন্তু আমাদের ইচ্ছা আছে নেক্সট যখন আবার আসব তখন সাইকেল দিয়ে ছেড়াদ্বীপ যাব।
সেখানে ঘন্টা হিসেবে সাইকেল ভাড়া দেয়। সাইকেল দিয়ে যেতে চাইলে অবশ্যই ভাটার সময়টা বেছে নিতে হবে, কারণ মূল দ্বীপের সাথে ছেড়া দ্বীপের যে মাঝের যেই জায়গাটা সেটা জোয়ারের সময় একদম মানে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন আর সাইকেল রাইড করে যাওয়া যাবে না। কাছাকাছি আসার পর ট্রলার আর সামনের দিকে এগোতে পারে না প্রবালের জন্য, তখন নৌকার প্রয়োজন পড়ে। আর এই কাজটাই আমার কাছে বেশ অ্যাডভেঞ্চারাস মনে হয়। এটা খুবই সাবধানে করতে হয়, নয়তো ট্রলার থেকে নৌকায় ওঠার সময় যদি পড়ে যায় তবে প্রবালের উপর পড়ে মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে। বেশ সুন্দর একটা ভিউ পেয়েছি আমরা, আলহামদুলিল্লাহ। আসলে মন ভরে যাওয়ার মতোই সবকিছু, জাস্ট স্বপ্নের মতো, ছবির মতো সুন্দর আল্লাহর সৃষ্টি। এত কষ্ট করে এখানে আসার সার্থকতা এটাই। এই কারণে আর কি আমরা যখন আসছিলাম তখন কিন্তু শীতের শুরু, ঠিক আছে, তখন সবকিছু সেন্ট মার্টিনের একটা লুকায়িত সৌন্দর্য হচ্ছে এই ছেড়া দ্বীপ। এটা এত সুন্দর, পানির রং আর আকাশের রঙের মধ্যে যেন প্রতিযোগিতা চলছে যে কে কত সুন্দর ভ্যারিয়েন্টের নীল রং ধারণ করতে পারে। এই পানি যখন প্রবালের ওপর আছড়ে পড়ে তখন কেমন যেন লাগে, আর এই কেমন লাগা বুঝতে হলে, অনুভব করতে হলে আপনাকে এই সৌন্দর্যের কাছে ধরা দিতেই হবে। মনে হবে পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। এখানে আসলে ছোট একটা বন দেখতে পাবেন, যেটাকে সবাই ছেঁড়া বন ডাকে। এটা মূলত একটা কেয়া বন, পুরোটাই কেয়া গাছ দিয়ে সাজানো, আর চারপাশে শুধু প্রবাল আর দূর দূর পর্যন্ত নীল পানি। মিশেল, আব্বা আমাকে ধরো, আমাকে ধরো। বড় আপুর সাথে বসো তো। কোথায় বাবা? না না না, পানি যাও যাবো না। চলো নিয়ে নি, হয়েছে, চলো চলো বাবা, চলো চলো চলো। এখন আমাদের ফিরে যাবার পালা। সেই ভয়ঙ্কর কাজটা আবার করতে হবে। প্রথমে নৌকায় উঠতে হবে, নৌকা থেকে আবার ট্রলারে উঠতে হবে। আসার সময় সমুদ্রটা আমরা শান্ত দেখেছিলাম বেশ কিছুটা, কিন্তু এখন দেখছি অনেক অশান্ত হয়ে উঠেছে। আসতেছে আসতেছে আসতেছে, কত বড় এটা! আচ্ছা যা। এরপর ফিরে এসে নাস্তা করে ফ্রেশ হয়ে আশপাশটা ঘুরে দেখব। ম্যান্ডেটরি যে কাজটা তা হলো সবাই মিলে সাগরে ঝাপাঝাপি করা, তবে সেক্ষেত্রে অবশ্যই একজনকে একটু বেশি সতর্ক থাকতে হবে, খেয়াল রাখতে হবে বাকি সবার উপর, যেন কোনো দুর্ঘটনা না ঘটে। তোমরা এটা কি বানিয়েছো? পাহাড়, সেন্ট মার্টিনের পাহাড়। আর ওইটা কই? ওইটা এই দ্বীপে এসে সাগরে ঝাপাঝাপি করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা উচিত। সেন্ট মার্টিনের রিপ কারেন্ট ও বিপজ্জনক বীজ সম্পর্কে সকলেরই অবগত থাকা উচিত বলে আমি মনে করি। প্রতি বছর হাজার হাজার পর্যটক আসে এই সিজনে। কেউ হয়তোবা অনেকবারই এসেছেন, কিন্তু বিপজ্জনক বীজ সম্পর্কে কেউই জানেন না। মোটামুটি সবাই নেটওয়ার্কের বাইরে নাটকটি দেখেছি। সেখানে আমরা দেখেছি কিছু ইউনিভার্সিটি ছাত্রদের দুঃখজনক মৃত্যুর কথা।
এটি একটি সত্য ঘটনা এবং প্রায়ই ঘটে যায় এমন মর্মান্তিক ঘটনা। যেটি ঘাটে ঢোকার সময় হাতের ডান পাশে কোণার দিকের বীজটি হলো সেই বিপজ্জনক স্থান। এরকম অন্যান্য দেশেও রয়েছে, তবে সেসব স্থানে আপনাকে ভাটার সময় নামতেই দিবে না। কিন্তু আমাদের দেশে এসব রেস্ট্রিকশনস খুব একটা মেনটেন করা হয় না বললেই চলে, তাই এসব দুর্ঘটনাগুলো প্রতিনিয়তই ঘটে যাচ্ছে। এই রিপ কারেন্ট হলো এক প্রকার উল্টো স্রোত। সমুদ্র সৈকতে 80% মৃত্যু এই রিপ কারেন্ট বা উল্টো স্রোতের জন্য হয়। এটা এক ধরনের ঢেউ যা তীরে এসে ধাক্কা খেয়ে উল্টো দিকে প্রবাহিত হয়। অনেক ক্ষেত্রে এই ধাক্কা ফিরে যাবার সময় বাতাসের কারণে চিকন একটা পথ তৈরি করে। এই পথে যদি কেউ থাকে তখন ঢেউ তাকে গভীর সমুদ্র নিয়ে ফেলে দিতে পারে, আর সেক্ষেত্রেই ঘটে যায় দুর্ঘটনা। তখন সে আর ওইখান থেকে ফিরে আসতে পারে না। যারা সাঁতার জানেন তারা এই রিপ কারেন্টে পড়লে উল্টো তীরের দিকে না গিয়ে সৈকতের সমান্তরালভাবে উল্টো স্রোতের থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। এ বিষয়ে অনেক ভিডিও ইউটিউবে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, যে সেক্ষেত্রে কিভাবে সাঁতার কাটতে হবে বা কি, সেগুলো দেখে নিলেই হয়ে যাবে। কারণ স্রোত যখন টান দিবে তখন শক্তি দিয়ে স্রোতের বিপরীতে ফেরা যায় না। এবার বলে রাখি, রিপ কারেন্ট পৃথিবীর সব সৈকতেই হয় এবং এই জন্য সমুদ্র দেখা বন্ধ করতে হবে না, শুধুমাত্র সতর্কতা অবলম্বন করলেই হবে। দুপুরে আমরা খাওয়া দাওয়া শেষে এতই ক্লান্ত ছিলাম, সমুদ্রে ঝাপাঝাপি করার পর সবাই মিলে একটু ঘুমিয়ে নিয়েছি। উঠে দেখি বিকাল প্রায় শেষের দিকে। আমার প্ল্যান ছিল আজকের বিকালটা শাড়ি পরে ঘুরবো আর কিছু ছবি তুলবো, তাই দ্রুত রেডি হয়ে বেরিয়ে পড়লাম। সম্ভবত আলো আর বেশিক্ষণ থাকবে না, তাই কিছু ছবি তুলে রাখতে হবে। সূর্য ডুবে যাবার এই আগ মুহূর্তটা আমার কাছে খুবই স্নিগ্ধ লাগে। এরকম একটা পরিবেশে বসে কিছুটা সময় কাটাতে পারলে জীবনের অনেক বড় বড় মানসিক চাপ থেকে মস্তিষ্ককে পরিত্রাণ দেয়া যায়। থ্যাংক ইউ। এই দ্বীপে আমাদের দ্বিতীয় দিনটি আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে। আগামীকাল দুপুরে শিপ ছেড়ে যাবে ইনানির উদ্দেশ্যে, তাই সকালে উঠে যতক্ষণ সময় পাই দ্বীপ এবং সাগর ভালোভাবে দেখে নিতে চাই। কে জানে আবার কবে আসা হবে। বলে দিচ্ছি তোমাকে যে আমি ওইখানে গিয়েছি, পুরা জেলিফিশ দিয়ে একবারে পুরাটা মাটি ভরা। আচ্ছা চলো, তুমি তোমার মতো এনজয় করো, আমি এখন আর জেলিফিশ দেখতে যাব না। কোথায় মিশেল বাবু কোথায় গেল? না এখন আর পানিতে হাঁটবো না, আমরা চলে যাবো তো, এখন ভিজবো না। আসো। আলহামদুলিল্লাহ আমাদের একসাথে থাকার 10 বছর হয়ে গিয়েছে দেখতে দেখতে, কিন্তু আমাদের বিশ্বাসই হয় না এতগুলো সময় কিভাবে কেটে গেল। দোয়া করবেন যেন আগামী দিনগুলো আমাদের ঠিক এভাবেই কেটে যায়। এই জায়গাটা আমাদের দুজনেরই খুব পছন্দের একটা জায়গা, তাই প্রতি বছর চেষ্টা করি অন্তত একবার আসতে। ফিরে যাবার সময় কেমন যেন একটা মায়া কাজ করে, অসম্ভব মন খারাপ হয়, মনে হয় কি যেন একটা ফেলে যাচ্ছি। যতবার আসি প্রতিবারই ঠিক এমন একটা ফিলিং হয়। রিসোর্ট থেকে চেক আউট করে আমরা সময় মতো শিপে চলে এসেছি। ইনানির উদ্দেশ্যে যাত্রা শুরু হলো। আবার ফিরে যাচ্ছি চিরচেনা ব্যস্ত জীবনে। এই ছিল আমাদের আজকের ভ্লগ। ভিডিও সম্পর্কিত যে কোনো তথ্য জানার বা বলার থাকলে ফিল ফ্রি টু কমেন্ট বিলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তী সকল আপডেট পেয়ে যান।
সবশেষে একটা কথাই সবাইকে বলে দিতে চাই, ঘোরাঘুরি করবেন, দেশ বিদেশ দেখবেন, মন বড় হবে, নতুন উদ্যমে জীবন শুরু করতে পারবেন, কিন্তু পরিবেশের ক্ষতি হয় এমন কোনো কাজ করবেন না। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।